বৃষ্টির দাপটে পুকুরের শান্ত জল অশান্ত হয়ে উঠছে। আর সেই দৃশ্য পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছে অরুণ। অবশ্য ওর উদ্দেশ্য এটা নয়। অরুণ অপেক্ষা করছে কিছু একটা ঘটার, কিন্তু কি ঘটবে তা সে নিজেও জানে না। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না অরুণকে। আচমকা ওর চোখের সামনে পুকুরের মধ্যিখানে হুশ করে ভেসে উঠল একটা পচা গলা লাশ। অরুণ অবাক হওয়ার সময় পেল না, তার আগেই সেই লাশ উঠে জলের ওপর দাঁড়িয়ে পড়ল। এরপর জলের ওপর দিয়েই দিব্যি হেঁটে বেড়াল কতক্ষণ, তারপর টুপ করে জলের নিচে ডুবে গেল। অরুণ এতটাই হতবুদ্ধি হয়ে গেল যে কিছু সময় ধরে বিষয়টা বুঝেই উঠতে পারল না ওর মস্তিষ্ক। তবে অরুণ নিশ্চিত যা দেখেছে সত্যিই দেখেছে। অরুণ এই গ্রামের ছেলে হলেও বড় হয়েছে শহরে। বাবার মৃত্যুর পর এই প্রথম তাদের পৈতৃক ভিটেতে পা রেখেছে সে, তাও প্রায় 15 বছর পর। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, বাড়ি আর জমি জমা বিক্রি করে দেওয়া। এই ভাঙাচোরা স্যাঁতস্যাঁতে বাড়িতে তার আর কোনোদিনও থাকা হবে না। বাড়ির পেছনেই সেই বিশাল বড় পুকুর। ছোটবেলায় এই পুকুর নিয়ে কত গল্প শুনেছে সে। রাতের বেলায় নাকি সাদা কাপড় পরা কে যেন পুকুর পাড়ে ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ নাকি দেখেছে জলের ভেতর থেকে লম্বা লম্বা হাত বেরিয়ে আসে। এসব গল্প শুনে তখন ভয় পেলেও 27 বছর বয়সী অরুণ এখন আর এসবে বিশ্বাস করে না। তার কাছে এগুলো নিছকই গ্রামের মানুষের অলীক কল্পনা আর কুসংস্কার। কিন্তু আজ সন্ধ্যার এই ঘটনাটা তার যুক্তিবাদী মনে প্রথমবারের মতো একটা অস্বস্তির কাঁটা ফুটিয়ে দিল। পুকুর পাড় থেকে উঠে সোজা বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু অন্ধকার নামতেই গ্রামটা কেমন যেন নিঝুম হয়ে যায়। অরুণের মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। কি ব্যাপার অরুণ, অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চমকে পিছনে ফিরল অরুণ। হরেন কাকা ছাতা মাথায় দিয়ে তাদের বাড়ির দিকেই আসছেন। হরেন কাকা তার বাবার ছোটবেলার বন্ধু। গ্রামের একমাত্র তিনিই বোধহয় অরুণের সাথে একটু সহজভাবে কথা বলেন। বাকিরা কেমন যেন এড়িয়ে চলে, বিশেষ করে যখনই সে গড় পুকুরের কথা তোলে। আরে আরে হরেন কাকা, তুমি এসো এসো। শুনলাম তোদের বাড়িটা বিক্রি করে দিবি, তাই শেষবারের মতো মায়া কাটাতে এলাম। তোর বাবা বেঁচে থাকলে খুব কষ্ট পেত। কি করবো বলো কাকা, কলকাতায় আমার জীবন, আমার কাজ। এখানে কি থাকবে এই ভাঙা বাড়িতে? তা ঠিক, কিন্তু এই জায়গাটার সাথে তোদের পরিবারের অনেক স্মৃতি জড়িয়ে আছে, ভালো মন্দ দুটোই। মন্দ স্মৃতি মানে? গড় পুকুরের কথা বলছো? হ্যাঁ, তোকে তো সকালেই বারণ করেছিলাম, সন্ধ্যের পর ওদিকে যাস না। গ্রামের লোক এমনি এমনি কিছু বলে না রে। কি যে বলো কাকা, তোমরা এখনো ওসব ভূতের গল্প বিশ্বাস করো? আমি তো আজকেও গেলাম, কই কিছু তো দেখলাম না। কথাটা বলতে গিয়েও অরুণ একটু কেঁপে উঠল। জলে লাশ ভেসে ওঠা আর জলের ওপর সেটা হেঁটে বেড়ানো, ঘটনাগুলো চেপে গেল সে। বললে হয়তো হরেন কাকা আরো ভয় পেয়ে যাবেন আর তাকে ওদিকে যেতে বারণ করবেন। দেখিসনি কারণ তোর ভাগ্য ভালো, কিন্তু সবাই তোর মতো ভাগ্যবান হয় না। ওটা কোনো সাধারণ পুকুর নয়, ওটা গড় পুকুর। আচ্ছা, মাধব নামের একজন নাকি এই পুকুরেই ডুবে মরেছিল, বাবার মুখে শুনেছিলাম বলে আচ্ছা মনে পড়ছে। মাধবের কথা তোর মনে আছে? ঠিক সেভাবে মনে নেই, খুব ছোটবেলায় শুনেছিলাম হয়তো। বাবা বলেছিল মাধব নাকি খুব ভালো সাঁতারু ছিল, তাও ডুবে গেল। কেমন অদ্ভুত না? অদ্ভুত তো বটেই। মাধব শুধু ভালো সাঁতারু ছিল না, এই পুকুরটা ছিল হাতের তালুর মতো চেনা। তোর দাদু শৈলেন শেঠ, মানে আমার কর্তামশাই, ওকে খুব স্নেহ করতেন, নিজের ছেলের মতোই দেখতেন। আমার দাদু, তিনি তো খুব রাগী মানুষ ছিলেন বলে শুনেছি। রাগী? শুধু রাগী বললে কম বলা হয়। জমিদার মানুষ, বিরাট প্রভাবশালী, আর কিছুটা অত্যাচারী প্রকৃতিরও ছিলেন বটে। সারা গ্রাম ভয়ে কাঁপত। কিন্তু মাধবের ওপর তার কিসের এত স্নেহ ছিল
তা আমরা কেউ বুঝতাম না। সব সময় নিজের পাশে রাখতেন। সেই মাধব একদিন এই পুকুরে স্নান করতে নেমে আর উঠল না। সবাই বলল নিছক দুর্ঘটনা, কিন্তু কিন্তু কি? মাধবের বউটা ছিল বড় মুখরা। সে গ্রামে রটিয়ে বেড়াতে লাগলো যে এটা দুর্ঘটনা নয়, খুন। তার স্বামীকে নাকি কেউ মেরে ফেলেছে। খুন? কে খুন করবে, আর কেনই বা করবে? কে জানে, পুরনো কথা ঘাটতে নেই। তুই সাবধানে থাকিস অরুণ, বিশেষ করে রাতের বেলা। আমি এখন আসি, রাত বাড়ছে। হরেন কাকা চলে গেলেন, কিন্তু অরুণের মনের মধ্যে হাজারটা প্রশ্ন রেখে দিয়ে গেল। দাদু, মাধব, খুন সবকিছু কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। অরুণের মনে হলো পুকুরে যে লাশটা ও দেখেছে, যদি সত্যিই ওর মন ছলনা না করে থাকে, তাহলে ওটাই হয়তো মাধবের আত্মা। অরুণ পুকুরের দিকে তাকালো। অন্ধকার এখন আরো গভীর। পুকুরের জলকে একটা কালো আয়নার মতো লাগছে। তার মনে হলো ওই আয়নার ভেতর থেকে কেউ যেন তাকে দেখছে। গা কেমন ছমছম করে উঠল। সেদিন রাতে ঘুমটা ভালো হলো না। বারবার মনে হচ্ছিল উঠানে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। অরুণ নিজেকে বোঝালো সবই মনের ভুল। পুরনো বাড়িতে একা থাকার ফলে এমনটা হচ্ছে। কিন্তু মাঝরাতে একটা দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে গেল। সে দেখল ঘর পুকুরের অথই জলে তলিয়ে যাচ্ছে সে। ঠিক তলিয়ে নয়, কেউ ওর মাথাটা চেপে ধরে ডুবিয়ে দিচ্ছে ওকে। সেই সন্ধ্যায় দেখা লাশটা, অর্থাৎ মাধব। তার কানে ফিস ফিস করে কিছু বলছে মাধব। বিশ্বাসঘাতক, তুই তুই একটা বিশ্বাসঘাতক। দম বন্ধ হয়ে আসছে। অরুণ ধরমর করে বিছানায় উঠে বসল। তার সারা শরীর ভেজা, হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। জানলার বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তার মনে হলো স্বপ্নটা নিছক স্বপ্ন নয়, ওটা আসলে একটা সতর্কবার্তা। এই বাড়ি, এই পুকুর কিছু একটা ইশারা করছে তাকে। সেই উত্তরটা পাওয়ার জন্য অরুণের মন ছটফট করতে লাগলো। তার জেদ চেপে গেল। এই রহস্যের শেষ না দেখে সে গ্রাম ছাড়বে না। পরের কয়েকটা দিন অরুণের কাটলো এক অদ্ভুত ঘোরের মধ্যে। দিনের বেলা সবকিছু স্বাভাবিক। সে গ্রামের লোকের সাথে কথা বলে, জমির দালালের সাথে বাড়ির দাম নিয়ে আলোচনা করে। কিন্তু সন্ধে নামলেই তার মনের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায়। প্রতি রাতে সে একই দুঃস্বপ্ন দেখে। সেই মাধবের লাশের মুখ, সেই জলের গভীরে তলিয়ে যাওয়া সেই ফিসফিসানি। তার ঘুম প্রায় চলে গিয়েছে। শরীর কেমন দুর্বল হয়ে পড়েছে। বুঝতে বাকি রইল না এটা কেবল মনের ভুল নয়, তার সাথে সত্যিই অস্বাভাবিক কিছু ঘটছে। একদিন সকালে সে ঠিক করলো আবার হরেন কাকার কাছে যাবে। এই রহস্যের সমাধান একমাত্র তিনিই করতে পারবেন বলে তার মনে হলো। হরেন কাকার বাড়ি গ্রামের অন্য প্রান্তে। অরুণ যখন পৌঁছালো, তখন হরেন কাকা তার বাড়ির দাওয়ায় বসে আছেন। কাকা বলছি, মানে তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আয় বস। তোর মুখটা এমন শুকনো কেন রে? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক নেই কাকা, মনও ঠিক নেই। আমি আর থাকতে পারছি না ওই বাড়িতে। কেন রে, কি হয়েছে? আমি আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখছি। মনে হচ্ছে কেউ যেন আমাকে পুকুরের জলে টেনে নিয়ে যেতে চাইছে। আমি জানতাম এমনই কিছু একটা ঘটবে। তোকে বলেছিলাম না, ও জায়গাটা ভালো নয় রে। কাকা কাকা আমাকে সত্যি কথাটা বলো, মাধবের মৃত্যুর পেছনে আসল রহস্যটা কি? আমার দাদুর সাথে এর কি কোনো সম্পর্ক আছে? তুমি সেদিন বললে মাধবের বউ বলতো ওকে খুন করা হয়েছে। কিছু কথা চাপা থাকাই ভালো রে অরুণ। তোর দাদু আজ বেঁচে নেই। পুরনো কাসুন্দি খেলে কি লাভ? লাভ লোকসানের কথা আমি ভাবছি না, আমি শুধু জানতে চাই। কারণ আমার মনে হচ্ছে মাধবের আত্মা আমাকে কিছু একটা বলতে চাইছে।
আমি মাধবের লাশ দেখেছি ওই পুকুরে, স্বপ্নেও দেখেছি ওই লাশ। আমার ধারণা ওটাই মাধব। কিন্তু কেন আমাকে দেখা দিচ্ছে? আমি তো তাকে বলতে গেলে মানে চিনি না। তার মানে তুই পুকুরে ওসব দেখে আমার কাছে ঘটনা লুকিয়েছিস। যা হোক, শোন, মাধবের বউটার নাম ছিল উর্মিলা। পরীর মতো সুন্দরী ছিল মেয়েটা। গ্রামের সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকত। তোর দাদুর নজরও পড়েছিল ওর উপর। দাদুর নজর? হ্যাঁ, আমার তখন বয়স কম। দেখতাম তো দাদু নানা ছুতোয় মাধবদের বাড়িতে যেত, উর্মিলার জন্য দামি দামি শাড়ি গয়না পাঠাতো। মাধব ছিল সহজ সরল মানুষ। সে ভাবত কর্তামশাই তাকে স্নেহ করেন, তাই তার বউকেও মেয়ের মতো দেখেন। কিন্তু গ্রামের লোক অন্য কথা বলতো। কি কথা? সবাই বলতো তোর দাদু উর্মিলাকে পেতে চায়, আর তার পথের কাঁটা ছিল মাধব। মাধবের মৃত্যুর পর উর্মিলা কিছুদিন খুব চেঁচামেচি করেছিল। তারপর একদিন হঠাৎ করে গ্রাম ছেড়ে কোথায় যেন চলে গেল। তাকে আর কেউ কোনোদিনও দেখেনি। তার মানে তুমি বলতে চাইছো আমার দাদু? আমি কিছু বলতে চাইছি না রে, যা ঘটেছিল তাই বললাম। তবে একটা কথা ঠিক, তো দাদুর মতো প্রভাবশালী মানুষের পক্ষে সবকিছুই সম্ভব ছিল। হরেন কাকার কাছে কথাগুলো শোনার পর অরুণের মাথাটা কেমন ঘুরতে শুরু করলো। তার নিজের দাদুকে একজন খুনি হিসেবে ভাবতে তার গা গুলি উঠছে, কিন্তু সবকিছু যেন কিভাবে মিলে যাচ্ছে। মাধবের আত্মার বিশ্বাসঘাতক বলা এবং বাকি সবকিছুর পেছনে হয়তো দাদু থাকতে পারে, কিন্তু আত্মাটা তাকে জ্বালাতন করছে কেন তা অরুণ কিছুতেই বুঝে উঠতে পারল না। সেদিন বাড়িতে ফেরার পর থেকে অরুণের ভয়টা আরো কয়েক গুণ বেড়ে গেল। এখন শুধু তার কুকুরকে নয়, নিজের বাড়িটাকেও ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। তার মনে হলো এই বাড়ির প্রতিটি দেওয়ালে তার দাদুর পাপের ছায়া লেগে আছে। প্রতি মুহূর্তে তার মনে হতে লাগলো কেউ যেন তার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে ভয়টা তার সহ্যের সীমায় পৌঁছাল। সেদিন সন্ধ্যে থেকেই আকাশটা কালো করে এসেছে, সাথে বিকট শব্দে বাজ পড়ছে। অরুণ লণ্ঠন জ্বালিয়ে ঘরের মধ্যে বসে আছে। ঝড়ের দাপটে বাড়ির পুরনো জানলা দরজা থর থর করে কাঁপছে। বৃষ্টির ছাট এসে ঘরের ভেতরটাও ভিজিয়ে দিচ্ছে। অরুণের মনে হলো কেউ যেন তার ঘরের দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে। অরুণের সারা শরীর ভয়ে জমে গেল। কে কে ওখানে? কোনো উত্তর এলো না। অরুণ লণ্ঠনটা নিয়ে দরজা খুলে বের হল। বাইরে অন্ধকার, শুধু বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে উঠোনটা আলোকিত হয়ে উঠছে। একবার বিদ্যুৎ চমকানোর সাথে সাথে সে যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল। সে দেখল উঠোনের মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, কারণ সে পুকুরের দিকে পেছন ফিরে আছে। লোকটা ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যেতে থাকল। তারপর হঠাৎ করে সে ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকালো। তার মুখটা শ্যাওলায় ঢাকা। সে হাত তুলে অরুণকে ইশারা করে ডাকলো। অরুণ চিৎকার করে পেছনের দিকে সরে এলো। তার হাত থেকে লণ্ঠনটা পড়ে নিভে গেল। পাগলের মতো দরজার দিকে ছুটে গিয়ে খিল তুলে দিল সে। তারপর খাটে বসে কাঁপতে থাকলো। বাইরে তখন এক টানা দরজায় আঁচড় কাটার শব্দ আর সেই ফিসফিসানি। বিশ্বাসঘাতক, আয় আয় আমার কাছে আয়, বিশ্বাসঘাতক। সেই রাতটা অরুণ কিভাবে কাটিয়েছিল সে শুধু সেই জানে। ভোরের আলো ফোটার পর যখন ঝড় থামল, তখন সে প্রায় আধমরা অবস্থায় খাটে বসে রয়েছে। তার চেহারা দেখে মনে হচ্ছে এক রাতের মধ্যেই তার বয়স বেড়ে গিয়েছে 10 বছর। অরুণের মন বলছে এখানে আর এক মুহূর্তও থাকা নিরাপদ নয়, কিন্তু পালিয়ে যাওয়ার আগে তাকে আসল সত্যিটা জানতেই হবে। তার হঠাৎ মনে পড়ল ছেলেবেলায় সে দেখেছে
চিলেকোঠার ঘরে তার দাদুর একটা পুরনো সিন্দুক আছে। বাবা বলতো ওতেই নাকি দাদুর পুরনো দিনের জরুরি কাগজপত্র রাখা আছে। অরুণ মরিয়া হয়ে চিলেকোঠার দিকে ছুটল। ধুলোয় ভরা ঘরটার এক কোণায় সত্যি সত্যি সেই সিন্দুকটা রাখা, যার ভেতর রাজ্যের পুরনো হলদে হয়ে যাওয়া কাগজপত্র। অরুণ পাগলের মতো সবকিছু ঘাঁটতে শুরু করলো। একগাদা পুরনো দলিলের নিচে সে খুঁজে পেল একটা খাম, ভেতরে ভাঁজ করা একটা চিঠি। চিঠিটা পড়া শুরু করার সাথে সাথেই অরুণের পৃথিবীটা যেন দুলে উঠল। চিঠিতে তার দাদু মৃত্যু শয্যায় শুয়ে তার ছেলের কাছে নিজের জীবনের সবচেয়ে বড় পাপের স্বীকারোক্তি করেছিলেন। তিনি লিখেছেন, বাবা রমেন, আমি জানি তুমি আমাকে কোনোদিনও শ্রদ্ধা করতে পারোনি। আমার স্বভাব, আমার রাগের জন্য তুমি আমাকে সব সময় এড়িয়ে চলেছ। কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে আমার বুকের উপর একটা বিশাল পাথর চেপে আছে। সেই পাথরটা না নামিয়ে আমি শান্তিতে মরতেও পারবো না। তুমি মাধবকে চিনতে, গ্রামের সবাই জানতো আমি তাকে ছেলের মতো স্নেহ করি, কিন্তু কেউ জানতো না সেই স্নেহের আড়ালে কি ভয়ঙ্কর লালসা লুকিয়েছিল আমার। আসলে ওর বউ উর্মিলাকে আমি চেয়েছিলাম, ওকে পাওয়ার জন্য আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম, কিন্তু মাধব বেঁচে থাকতে তা সম্ভব ছিল না। তাই আমি ওকে পথ থেকে সরানোর সিদ্ধান্ত নিই। এক ঝড় বৃষ্টির রাতে আমি ওকে কৌশলে পুকুর পাড়ে নিয়ে মাথায় লাঠির বাড়ি দিয়ে মেরে ফেলি। এরপর পুকুরে ফেলে দিই। একটা ভারী পাথর ওর পায়ের নিচে বেঁধে দিয়েছিলাম। পরে রটিয়ে দিই যে মাধব পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে মরেছে। মাধব হয়তো শেষ সময় বিশ্বাসই করতে পারেনি যে আমি ওর সাথে এমনটা করতে পারি, কিন্তু লালসার প্রভাবে আমি এই পাপ কাজ করে ফেলেছি। চিঠিটা পড়তে পড়তে অরুণের তার দাদুর প্রতি এক রাশ ঘৃণা জন্মালো। কিন্তু চিঠির শেষ অংশটা পড়ার পর তার পায়ের তলার মাটি সরে গেল। দাদু লিখেছেন, একটা আশ্চর্যের বিষয় হলো আমার নাতি অরুণের মুখটা অবিকল আমার ছোটবেলার মতো হয়েছে। গ্রামের লোকেরাও সেটাই বলে। মাঝে মাঝে ওকে দেখলে আমার নিজের ছোটবেলা দেখতে পাই। মুহূর্তের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে গেল অরুণের কাছে। চিলেকোঠার ভাঙা আয়নাটায় সে নিজের মুখের প্রতিবিম্ব দেখল। গ্রামের লোকেরা কেন তাকে এড়িয়ে চলে, কেন মাধবের আত্মা তাকে আক্রমণ করছে, সব প্রশ্নের উত্তর পেয়ে গেল সে। মাধবের আত্মা তাকে অরুণ হিসেবে দেখছে না, সে দেখছে তার খুনি, তার বিশ্বাস ভঙ্গকারী জমিদারকে। আত্মাটা বর্তমান আর অতীতের মধ্যে পার্থক্য করতে পারছে না। তার কাছে অরুণই তার হত্যাকারী। বিশ্বাসঘাতক শব্দটা তার কানের ভেতর সজোরে বাজতে লাগল। তার মনে হলো এই পাপের প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। বাইরে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। সে পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ের দিকে ছুটে গেল। তার মনে কোনো ভয় কাজ করছে না, কাজ করছে শুধু এক রাশ কষ্ট আর ক্ষমা চাওয়ার আকুতি। সে পুকুরের কিনারায় গিয়ে দাঁড়াল। মাধব, মাধব, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার দাদু তোমার সাথে অন্যায় করেছে, আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। মাধব, মাধব, আমাকে ক্ষমা করে দাও। তার চিৎকারে যেন পুকুরের শান্ত জল হঠাৎই তোলপাড় করে উঠল। জলের ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো মাধবের সেই পচা শরীরটা। এবার সে স্পষ্ট দেখতে পেল মাধবের মুখ। প্রতিশোধের আগুনে তার চোখ দুটো যেন জ্বলছে। মাধব অরুণের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। অরুণ এক দৃষ্টে তাকিয়ে রইল। তার পালানোর কোনো ইচ্ছাই নেই। মাধব তার সামনে এসে দাঁড়ালো। আজ এতদিন পর তোকে পেলাম জমিদার। পরের মুহূর্তে অরুণ কিছু বোঝার আগেই একটা তীব্র হ্যাচকা টানে সে পুকুরের ঠান্ডা জলের মধ্যে পড়ে গেল। মাধব তাকে জাপটে ধরে জলের গভীরে টেনে নিচ্ছে। দম বন্ধ হয়ে আসছে অরুণের। ওর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল।